This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সন্দেশখালীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্দেশখালীতে তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। সেই হেলিকপ্টার, যে হেলিকপ্টারে তিনি এসে পৌঁছেছেন, সেই হেলিকপ্টারের ছবি আমরা দেখাচ্ছি সরাসরি TV9 বাংলায়। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, ঠিক কি ছবি উঠে আসছে? তারা সকলে স্বাগত জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। দেখো, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চপারে করে সন্দেশখালীর মাটিতে অবতরণ করেছেন এবং তারপর তিনি জনসংযোগ করছেন। এই মুহূর্তে তোমার মধ্যে থাকবে যে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে কথা দিয়েছিলেন, সেই কথা রেখে বছর শেষের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে নামলেন এবং সন্দেশখালীতে নামার পর তিনি এই মুহূর্তে যেখানে তার হেলিপ্যাড হয়েছিল সেই হেলিপ্যাডের চারদিকে যে প্রচুর মানুষ তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, তাদের সঙ্গে জনসংযোগ করছেন। তার কারণ ইতিমধ্যে সামনে রেখে আন্দোলন দানা বেঁধেছিল, যা দেশীয় স্তরে জাতীয় স্তরে সন্দেশখালীকে নিয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তারা কিন্তু এখানে জমি পুনরুদ্ধারের জন্য বারংবার চেষ্টা করেছে। সুজিত বসু থেকে তাবড় নেতারা তারা সন্দেশখালীতে এসে পড়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সন্দেশখালীতে এসে পৌঁছলেন এবং এখানকার যে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো, সুজিত বসু তারা মিলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জনসংযোগ পর্ব সারছেন। এখানে যারা তার সমর্থকরা এসেছেন তাদের সাথে তিনি দেখা করছেন, হাত জোড় করে তাদেরকে নমস্কার জানাচ্ছেন, হাত নাড়ছেন এবং এই মূল মঞ্চের দিকে তিনি আসছেন। এখানে এসে কিন্তু তিনি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। একাধিক সরকারি প্রকল্প রয়েছে, নতুন রাস্তা থেকে শুরু করে একাধিক স্কুলে নতুন ক্লাসরুম। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সুবিধা তিনি দর্শকদের হাতে তুলে দেবেন, যারা উপভোক্তা তাদের হাতে দেবেন। এখন তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার প্রশাসনিক সভা শুরু করার জন্য মূল মঞ্চে প্রবেশ করছেন। সুমন, তুমি বিগত 2 দিন ধরে সেখানকার মানুষের পালস বোঝার চেষ্টা করেছো, কি বলছেন তারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে তারা কতটা উচ্ছ্বসিত বা তাদের কি অভাব অভিযোগ তারা বলবেন কিনা, তারা কি বলছেন? তাদের হাতের কাজ পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। দেখো, বছরের শুরুতে বলা চলে সন্দেশখালী কিন্তু কুখ্যাতি অর্জন করেছিল। তার কারণ শিবু হাজরা, শেখ শাহজাহান, তৃণমূলের একাধিক নেতার দাপট এখান থেকে ধরা পড়েছিল। মহিলা নির্যাতন, অত্যাচার, জমি দখল করে নেওয়া ইত্যাদি একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছিল শাসক দল তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজকে আসছেন তখন কিন্তু সুর নরম হয়েছে আন্দোলনকারীদের। পাত্রপাড়া, যে পাত্রপাড়া একেবারে বিতর্কের শিরোনামে ছিল, সেই পাত্রপাড়ায় কিন্তু শোনা গিয়েছে যে আজকে মমতা ব্যানার্জি সভায় আমরা যাব নিজেদের দাবির কথা জানাতে। তবে এখানকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, কংক্রিটের বাঁধ, এই দাবিগুলো কিন্তু এখনো স্থানীয় মানুষের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে সুযোগ পেলে তারা সেই বক্তব্য পেশ করবেন। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন সরাসরি। আমরা কথা বলবো দীক্ষার সঙ্গে। দীক্ষা, কি ছবি উঠে আসছে এবং আর কতক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে? কি কি কর্মসূচি আজ তার রয়েছে সেখানে? দেখো, এটাকে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান বলা যেতে পারে, কিন্তু তার সাথে সাথে এর মধ্যে যে রাজনৈতিক বার্তাও দেবেন মুখ্যমন্ত্রী সেটা স্পষ্ট। তার কারণ গত জানুয়ারি মাসে যে সন্দেশখালী নিয়ে গোটা দেশ জুড়ে একটা বিশেষ করে বিরোধীরা ভোটের আগে যেটাকে নিয়ে, যে আন্দোলনকে নিয়ে বেশ সরব হয়েছিল, সেই আন্দোলনের কিন্তু ছায়া ভোটের প্রভাব পড়েনি। বসিরহাটে কিন্তু তৃণমূলই বিশাল ভোটে জয়লাভ করেছিল, যদিও সন্দেশখালীতে তার প্রভাব কিছুটা হলেও পড়েছিল, কিন্তু তার বাইরে তার প্রভাব পড়েনি। আজকে সেটা মুখ্যমন্ত্রী সেখানে পুরো চ্যালেঞ্জ প্রায় ছুড়েছিলেন যে আমি যাব, এবং আজকে তিনি এসেছেন। তিনি প্রথমে সাধারণ মানুষ যারা রয়েছে মহিলাদের হাতের কাজ দেখে এবার তিনি মঞ্চের দিকে আসছেন এবং সকলের দিকে তাকে স্বাগত জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী হাত নাড়ছেন, যেটা তিনি জনসংযোগ করে থাকেন, সেই জনসংযোগ তিনি করছেন। এটা কিন্তু বলা প্রয়োজন, সেই মাঠ, যে মাঠ শাহজাহান দখল করে নিয়েছিল বলে বারবার এখানকার মানুষরা, আন্দোলনকারীরা দাবি করে এসেছিলেন, অভিযোগ তুলে এসেছিলেন। আজকে ঠিক সেই মাঠেই কিন্তু মুখ্যমন্ত্রীর সভা এবং সেই প্রশাসনিক পরিষেবা প্রদানের পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক বার্তাও রাখবেন সেটা স্পষ্ট। এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মঞ্চে হাত নাড়ছেন এবং তিনি কথা দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে মালঞ্চ মোড় থেকে শুরু করে পুরো সরবেরিয়া হয়ে যতক্ষণ আমরা সন্দেশখালী ঢুকেছি একটাই বড় হোর্ডিং, সেখানে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলাম, কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই বার্তা যে আমি আসবো, যে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বারবার বলেন আমি যা কথা দিই আমি সেই কাজ করি, আজকে সেটাই তিনি করেছেন। যে
কথা দিয়েছিলেন এবং গত জানুয়ারির পরে আজকে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষেই তিনি সন্দেশখালীতে এলেন এবং পরিষেবা প্রদান করছেন এবং তাকে দেখে মানুষ এখানে রীতিমতন ছবি তোলার হিড়িক দেখতে পাচ্ছি আমরা। তবে এখন দেখার বিষয় তিনি পরিষেবা প্রদানের পরে রাজনৈতিক বার্তাটা কি দেন সেটাই এখন দেখার বিষয় আমরা, কারণ জানি যে বশিরহাট লোকসভার কিন্তু বাই ইলেকশনও আছে, ফলে এখন রাজনৈতিক বার্তাটা কি দেবেন সেটাই দেখার। সঙ্গে মুখ্য সচিব আছেন, ডিজি রয়েছেন, সুজিত বসু রয়েছেন, এখানকার যিনি রয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো তিনিও রয়েছেন। জনহিতকর প্রকল্প তো করবেনই, কিন্তু এটা স্পষ্ট যে রাজনৈতিক বার্তাও কিন্তু তিনি দেবেন, কারণ এই সন্দেশখালী নিয়ে তাকে বিরোধীরা বিশেষ করে বিজেপি তার বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিল, ফলে তিনি যে রাজনৈতিক বার্তা দেবেন সেটাই এখন শোনার বিষয়। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বলছেন। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ছবি। সন্দেশখালীতে আজ সরকারি অনুষ্ঠানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তার চপার সেখানে গিয়ে পৌঁছেছে। আপনারা জানেন যে শেখ শাহজাহান পরবর্তী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালী যাবেন, এবং সেই মতো বছর শেষে ঠিক একদিন আগে আজ সন্দেশখালীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে অনুষ্ঠান মঞ্চে এই মুহূর্তে তিনি উপস্থিত রয়েছেন, একদিকে যেমন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, অন্যদিকে তেমনি আজ তিনি রাজনৈতিক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। এর আগে আমরা দেখেছি যে বহু দোলাচল চলেছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার নাম শুনে সেখানে অনেকেই বলেছেন যে তার কাছে যাবেন, তাদের অভাব অভিযোগ তুলে ধরবেন। তার কারণ বর্তমানে শেখ শাহজাহানের দাপাদাপি হয়তো নেই, জমি বিবাদ নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছু সমস্যার কথা তারা তুলে ধরবেন, কিছু পরিষেবার যাতে তারা পায় সেই কথা তারা তুলে ধরবেন, যার মধ্যে রাস্তাঘাট রয়েছে, পানীয় জল রয়েছে, একদম সামান্য ন্যূনতম যে চাহিদাটুকু সেই চাহিদাটুকু যাতে পূরণ করা যায় রাজ্য সরকারের তরফ থেকে সেই দাবি তারা জানাবেন। এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে র্যাম্প দিয়ে কিছুক্ষণ আগে স্টেজে উঠলেন, মূল মঞ্চেই তিনি উপস্থিত রয়েছেন। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কর্মসূচি মানেই সেখানে জনসংযোগের একটি বিষয় থেকে থাকে, এবং সেই জনসংযোগ কিন্তু আজকেও আমরা করতে রেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তিনি কথা বলছেন। আমরা একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, সব মিলিয়ে কত মানুষ আজ ভিড় করেছেন, কারণ মাঠটা অনেক বড়, যে মাঠে আজ মূল অনুষ্ঠান হচ্ছে, কত মানুষের ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে, নিরাপত্তা কেমন দেখছো, সব মিলিয়ে ছবিটা যদি একটু ব্যাখ্যা করো। দেখো, সেই মাঠ নিঃসন্দেহে অনেক বড়, তবে সেই মাঠ একসময় ছিল শেখ শাহজাহানের দখলে। সেই মাঠে কিন্তু প্রশাসনিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তোমাকে বলে রাখি, সন্দেশখালীতে নেমে অবতরণ করেই প্রথমে তিনি মূল মঞ্চে গিয়ে ডিজি রাজীব কুমারের সাথে আলাদা করে কথা বললেন, এবং তারপর তিনি কিন্তু সভামঞ্চে আসীন হয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিব তৎসহ ডিএম এখানকার যারা রয়েছেন প্রশাসনের আধিকারিকরা তারা প্রত্যেক এখানে উপস্থিত রয়েছেন। এখান থেকে প্রায় 20,000 উপভোক্তা তারা কিন্তু প্রকল্পের সুবিধা পাবেন, তার মধ্যে 100 জনের হাতে মুখ্যমন্ত্রী মমতা माननीय सम्माननीय विधायकगण, हमारे कलीग्स, ডিজি ওয়েস্ট বেঙ্গল সংযোগের পর সরাসরি তিনি কিন্তু ডিজির সঙ্গে ডিজি রাজীব কুমারের সাথে আলাদা করে কথা বললেন, এবং কথা বলার পর প্রশাসনিক সভা শুরু হচ্ছে। তোমাকে বলে রাখি যে ভয়ের পরিবেশ ছিল সন্দেশখালীতে, যেভাবে ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন, জাতীয় স্তর অব্দি সে আন্দোলন গড়িয়েছিল, একাধিক কমিশন সন্দেশখালীতে এসেছিল। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম সন্দেশখালীর মাটিতে পা রাখলেন। সাধারণ মানুষের মধ্যে উন্নয়নকে নিয়ে, যেহেতু নির্যাতন অত্যাচারের শিকার হতে হয়েছে তাদের সেই অভিযোগ ছিল, সেক্ষেত্রে উন্নয়ন একেবারেই হয়নি, উন্নয়ন পিছনের দিকে হেঁটেছে। সেই জায়গা থেকে রাস্তাঘাট, পানীয় জল, কংক্রিটের বাঁধ ইত্যাদি বিষয় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ কিন্তু এই সভা মঞ্চ থেকেও আমরা শুনতে পেয়েছি। সেই জায়গায় মুখ্যমন্ত্রী যেমন একাধিক প্রকল্পের ঘোষণা করবেন, তেমনি কিন্তু রাজনৈতিক স্তরে তৃণমূল এখানে কিন্তু থাকবেন এই কামনা, এই প্রত্যাশা করে নমস্কার, ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা সরাসরি মঞ্চের ছবি দেখছেন, মূল মঞ্চের ছবি দেখছেন। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি চপারে গিয়ে পৌঁছন সেই মাঠে, যে মাঠ একসময় সন্দেশখালী ত্রাস বলা যেতে পারে শাহজাহান, শেখ শাহজাহানের দখলে ছিল, এবং সেই মাঠে আজ তিনি সরকারি কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন, আগামীর উদ্দেশ্যে কি বার্তা দেন, তার কারণ একটা বছর শেষ, তার সঙ্গে এই শাহজাহানকে কেন্দ্র করে বহু জল খোলা হয়েছে, বহু বিতর্ক দানা বেঁধেছে, আন্দোলন হয়েছে। যে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুমন, গোটা রাজ্যের মুখ পুড়েছিল এই সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে।
সেখান থেকে তিনি কি বার্তা দেন, এখন সেই দিকেই তাকিয়ে সকলে। আজকে ম্যাডাম অনেকগুলো প্রকল্প আপনাকে আপনার সামনে উদ্বোধন করবেন। ফার্স্ট, আমাদের সমাজে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে, শান্তি থাকলে, আমাদের মধ্যে বন্ধুত্ব থাকলে, সব আইন শৃঙ্খলা থাকলে আমরা অনেক উন্নতি করতে পারি। এই মেসেজ সঙ্গে আমি আপনাদেরকে স্পেশালি সহযোগিতা করছেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ। আমরা এবার চলে যাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা তুলে দেবেন সন্দেশখালী। প্রথমেই বাংলার বাড়ি, মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন, একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধা, এই পরিষেবা। একে একে সকলে এগিয়ে আসছেন, প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগিয়ে আসছেন অসংখ্য উপভোক্তা, সন্দেশখালী 1 এবং 2 ব্লকের বাসিন্দারা, তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা চলে যাব আমাদের অপর প্রতিনিধি দীক্ষা ভুঁইয়ার কাছে। দীক্ষা, আজ কি কি সরকারি পরিষেবা তিনি প্রদান করবেন আর কি কি কর্মসূচি তার রয়েছে আরো একবার জানতে চাইবো। মাননীয় মুখ্যমন্ত্রী একে একে এগিয়ে আসেন উপভোক্তারা, সন্দেশখালীকে 1 এবং 2 ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন, তাদের হাতে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন এবং বাংলার যে আবাস যোজনা, বাংলার যে বাড়ি, সেই প্রথম কিস্তির অনুদান মুখ্যমন্ত্রী বলেছিলেন 60,000 টাকা তিনি তাদের হাতে তুলে দিচ্ছেন মঞ্চে। সঙ্গে মুখ্য সচিব রয়েছেন এবং মুখ্যমন্ত্রী রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি ডিসেম্বর মাসের মধ্যে সবাইকে এই টাকা দিয়ে দেবেন এবং সেই বাংলার বাড়ির প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব দুজনে মিলে তুলে দিচ্ছেন। সন্দেশখালী যারা রয়েছেন, যারা ব্লকের বাসিন্দারা, তাদের হাতে এই তুলে দেওয়া হচ্ছে বাংলার বাড়ির প্রকল্পের। অর্থাৎ আমরা জানি একাধিক প্রশাসনিক প্রকল্প রয়েছে আমাদের রাজ্য সরকারের, সেগুলোই আজকে প্রদান করা হবে। তার মধ্যে এইবারে যেটা দেওয়া হচ্ছে নতুন যেটা, সেটা হচ্ছে বাংলার যে গ্রামীণ আবাস যোজনার টাকা, সেই টাকা। তার কারণ কেন্দ্র দীর্ঘদিন ধরে রাজ্যকে টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না। ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল, কেন্দ্রকে যদি টাকা না দেয় রাজ্য সরকার সেই বাড়ির টাকা দেবে এবং সেই মতো ঘোষণা করেছিলেন এবং 12 লক্ষ মানুষকে প্রাথমিকভাবে এই টাকা দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে চলে যাবে। সেই টাকা সকলের মঞ্চেই সকলের অ্যাকাউন্টেই চলে যাবার কথা। এবং এখানে যেহেতু সন্দেশখালীতে তিনি আজকে পরিষেবা প্রদান করবেন, তাই বেশ কিছু জনের হাতে সেই বাংলার বাড়ি প্রকল্পের শংসাপত্র তুলে দিচ্ছেন এবং পাশাপাশি যে অন্য যে সমস্ত সংখ্যালঘু যারা মাদ্রাসা শিক্ষা দপ্তরের গৃহ প্রকল্প, সেই প্রকল্প, অর্থাৎ আমাদের যা যা প্রকল্প, সরকারি প্রকল্প রয়েছে, সেইগুলোই আজকে মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান করছেন। এবং এই মঞ্চ থেকে বলা বাহুল্য, এইখান থেকেই কিন্তু অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল যে শাসক দলের যে নেতা শাহজাহানের বিরুদ্ধে বারবার এখানে মানুষকে অত্যাচারের কথা, গত বছর যখন জানুয়ারি মাসে আন্দোলন গড়ে উঠেছিল, তখন বারবার এখানে মুখ্যমন্ত্রীর পরিষেবা, এমনকি লক্ষ্মীর ভান্ডার নেব না বলেও মহিলারা কিন্তু রীতিমতন আন্দোলনে নেমে স্লোগান তুলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার নেব না। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক সেই বছরেরই লাস্ট অর্থাৎ ডিসেম্বর মাসে এলেন এবং সরকারের যে পরিস্থিতিতে খানিক বদল ঘটেছে তা বলাই যায়। সুমন এবং দীক্ষা, তোমরা আমাদের সঙ্গে থাকো। তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। ফের ভারতে ঢোকার ছক আল কায়দার শীর্ষ নেতা ইকরামুল ওরফে আবু তালহারের। স্লিপার সেলগুলো চাঙ্গা করতেই তার এই কৌশল। আশঙ্কা গোয়েন্দাদের 2018 থেকে 2023 সাল 5 বছর ধরে ভারতের 10 রাজ্যে চষে বেরিয়েছে আল কায়দা উপমহাদেশের সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা। সম্প্রতি অসম পুলিশের হাতে ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 12 জন সদস্য। সূত্রের খবর, তাদের জেরা করে উঠে এসেছে আবু তালহার নাম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, আর কি তথ্য উঠে আসছে? দেখো, আবু তালহা ওরফে মৌলানা সাবেদ, এই যে নামটা, এই নামটা কিন্তু ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে যথেষ্ট পরিচিত নাম। কারণ 2018 থেকে 2023 5 বছর ধরে এই ভারতের বিভিন্ন প্রান্তে অসম,
পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক জায়গায় সে বিভিন্ন মডিউল তৈরি করেছে, এমনটাই কিন্তু ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছেন। এবং সেই আবু টালহাই বাংলাদেশে পালিয়ে যাওয়ার পর, সেখানে গ্রেপ্তার হওয়ার পরে এই সাম্প্রতিক সময় সে কিন্তু সেখানে জেল ব্রেক করে বেরিয়ে এসছে। এবং এই সাদরাদি থেকে শুরু করে আনসারুল্লাহ বাংলা টিমের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেরা করে কিন্তু কোথাও আবু টালহা মডিউলের সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে। এবং সেখান থেকেই মনে করা হচ্ছে যে আবু টালহা হয়তো আবার এ রাজ্যে ফিরে আসতে পারেন এবং এই মডিউলগুলোকে আবার সক্রিয় করবার জন্য। এবং সবথেকে আতঙ্কের যে বিষয়টা বা আশঙ্কার বিষয় সেটা হচ্ছে এই আবু টালহা কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশেও দীর্ঘদিন সময় ছিলেন এবং সেখানেও মডিউল তৈরি করেছেন। কারণ এসটিএফ, কলকাতা এবং রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ঢাকায় গিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু জানা যায় একদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর এবং জয়নগরে সে দীর্ঘদিন ছিল। এবং সেখান থেকে কোথাও যে মিসিং লিঙ্কগুলো সেটা কিন্তু কোথাও মিলে যাচ্ছে বলে মনে করছেন অসম পুলিশের এসটিএফের আধিকারিকরা। কারণ এই যে মডিউলটা যারা গ্রেপ্তার হয়েছে তারাও কিন্তু আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায় একাধিকবার মিটিং করেছে এবং সেখানে মডিউল তৈরি করেছে। এবং সেই জায়গা থেকে আবু টালহার সঙ্গে যোগাযোগগুলো কিন্তু ক্রমশই মিলছে এবং সেখান থেকেই মনে করা হচ্ছে কলকাতা আশেপাশেও এই আবু টালহার তৈরি করা একাধিক স্লিপার সেল থাকতে পারে। সিজার, একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইবো, এই যে আবু তালহার মানে এ তো বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের ভারতে ঢোকানোর চেষ্টা করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তার মূল উদ্দেশ্যটা কি ছিল? মানে এ শুধু নেটওয়ার্ক বিস্তার করা নাকি এর কাঁধে অন্য কোনো গুরুদায়িত্ব ছিল? দেখো, আবু টালহা সংগঠন বিস্তারের কাজেই তাকে আকিজ বা আল কায়দা তাকে ব্যবহার করেছে এবং আল কায়দার যে দাওয়া শাখার সে প্রধান ছিল এই ভারতীয় উপমহাদেশে। দাওয়া হচ্ছে প্রথম ধাপ যেখান থেকে মূল সংগঠন তৈরি হয় এবং তার পরবর্তীতে তাদের স্লিপার সেলগুলোকে ট্রেনিং দেওয়া এবং পরবর্তীতে তাদের অ্যাসাইন করা। এই অ্যাসাইন করা পর্যন্ত কিন্তু আবু টালহার দায়িত্ব ছিল এবং সেটা কিন্তু একাধিক যে মডিউল ধরা পড়েছে মধ্যপ্রদেশে এবং গুজরাটে এবং পরবর্তীতে অসমে, সেখান থেকে সেটা প্রমাণিত। অর্থাৎ আবু টালহা বকলমে কোথাও এই ভারতের বিভিন্ন প্রদেশে থাকা, অসম, এই রাজ্য, ত্রিপুরা সহ বিভিন্ন প্রদেশে থাকা স্লিপার সেলগুলোকে অপারেশনাল এবং অর্গানাইজেশনাল ওয়েতে তারা কিন্তু সে নিয়ন্ত্রণ করছিল বা সে একটা বড় ভূমিকা পালন করছিল, সেটাই মনে করছেন গোয়েন্দারা। ধন্যবাদ সিজার, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। এদিকে অসমে ফের গ্রেফতার এবিটি জঙ্গি, কোকরাঝাড় জেলার ভোডিয়াগুড়ি থেকে গ্রেফতার ধৃত গাজী রহমান আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। কোকরাঝাড়ের একটি স্লিপার সেলের মাথা বলে দাবি অসম এসটিএফ এর। এই নিয়ে গ্রেফতার করা হলো 12 জন এবিটি জঙ্গিকে। উত্তর পূর্বে কতদূর ছড়িয়েছে জঙ্গি জাল? এপারে বড়সড় নাশকতার ছক পদ্মাপাড়ের জঙ্গি সংগঠনের। বিভিন্ন রাজ্যে জঙ্গি জালের তথ্য তালাশ তদন্তকারীদের।